ভয় পাওয়া বারণ আছে। আজ হলো রবিবার। গাট্টু আর চিংকি নিজের মাম্মি আর বাবার সাথে পার্কে এসছে পিকনিক করতে। মাম্মি সবার জন্য তাদের ফেভারিট খাবার বানিয়েছিল। বাবার জন্য বানানো হয়েছিল তার ফেভারিট আলু পরোটা। বাহ, আজ তো মজা এসে গেল। আর গাট্টুর জন্য চিজ স্যান্ডউইচ বানানো হয়েছিল। ওয়াও, ইয়ামি! চিংকির জন্য ঢোকলা বানানো হয়েছিল। ঢোকলা আমার অল টাইম ফেভারিট। থ্যাংক ইউ মা। আর মাম্মি নিজের জন্য কচুরি বানিয়েছিল। আর মাম্মি সবার জন্য তাদের ফেভারিট পাইনঅ্যাপেল জুস বানিয়েছিল। সবাই মজা করে নিজেদের খাবার খাচ্ছিল। আর একটু পরেই তাদের সবার জল খাবার শেষ হয়ে গেল। পাপা ভীষণ মজা করে নিউজ পেপার পড়ছিল। আর মাম্মি বসে তার ফেভারিট ম্যাগাজিন পড়ছিলেন। চিঙ্কি, মা বাবা তো পড়তে পড়তে বিজি হয়ে গেছে। তো চল আমরা ততক্ষণ একটু ক্রিকেট খেলে নি। হ্যাঁ চলো খেলি, খুব মজা হবে। কিন্তু কিন্তু কি? কিন্তু আমরা উইকেট কোথা থেকে আনবো? এই গাছটা আছে না, এই গাছটাই হবে আমাদের উইকেট। ঠিক আছে, কিন্তু আমি আগে ব্যাটিং করব। নো প্রবলেম। চিংকি একটার পর একটা খুব ভালো ভালো শট মারছিল। আর গাট্টুকে বল তোলার জন্য অনেক দূর যেতে হচ্ছিল। আর তারপরে গাট্টু একটা ফুল টস বল ফেলল। চিংকি খুব জোরে নিজের ব্যাট ঘোরালো। আর বল গিয়ে ঢুকলো সামনে একটা কেল্লার ভেতর। এটা তুই কি করলি চিঙ্কি? এবার আমরা বল কি করে আনবো? তোমার কাছে কি আরেকটা বল নেই গাট্টু? নেই রে। চলো তাহলে একসাথে ফোর্টের ভেতরে যাই। একসাথে খুঁজলে বল তাড়াতাড়ি পেয়ে যাব। সেই কেল্লাকে দেখে অনেক বছরের পুরনো কেল্লা মনে হচ্ছিল। তার দরজা জানলা সব একদম ভেঙে পড়ছিল। ওই ফোর্টের ভেতরে অনেক মাকড়সার জাল দেখতে পাওয়া যাচ্ছিল। গাট্টু আর চিংকি আস্তে আস্তে কেল্লার দিকে এগোতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই তারা কেল্লার দরজার সামনে এসে পৌঁছালো। চিঙ্কি, আমার খুব ভয় করছে রে। আরে ভয় পাওয়ার কি আছে গাট্টু? চারিদিকে আলো আর আলো। গাট্টু আর চিংকি তাদের নিজেদের বল এদিক সেদিক খুঁজে দেখছিল। দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল, কিন্তু তারা কোথাও তাদের বল খুঁজে পাচ্ছিল না। ওফো, কোথায় যে গেল এই বলটা? চিঙ্কি, এবার বলটাকে তুই ছাড়। এখান থেকে চল পালাই আমরা। কিন্তু কেন? এক্ষুনি সূর্য অস্ত চলে যাবে চিঙ্কি। তারপর তো অন্ধকার হয়ে যাবে আর আমরা কিচ্ছু দেখতে পারবো না। আর এমনিতেও আমার খুব ভয় করছে রে। আরে ভয় পাওয়ার কি আছে গাট্টু? আমাদের কাছে টর্চ আছে, তাই না? চিংকি নিজের টর্চ লাইট অন করল আর আবার গোয়ালটাকে এদিক সেদিক খুঁজতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই একটা বাদুড় চিংকি আর গাট্টুর সামনে দিয়ে চলে গেল। গাট্টু ওটাকে দেখে খুব ভয় পেয়ে গেল। চিঙ্কি, এক্ষুনি এখান থেকে একটা বাদুড় উড়ে গেল রে। চল চল আমরা এখান থেকে পালিয়ে যাই রে। আরে না গাট্টু, ওটা বাদুড় না, অন্য কোনো পাখি হবে হয়তো। হ্যাঁ, হতে পারে। হয়তো তুই ঠিকই বলছিস। আমি বেকারই ভয় পাচ্ছি একটু। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য আবার অস্ত চলে গেল আর চারিদিকে কালো অন্ধকারে ছেয়ে গেল। আর তখনই একটা দরজা বারবার খোলা বন্ধ হতে লাগলো। গাট্টু আবার ভয় পেয়ে গেল। চিঙ্কি, ওই দরজাটা দেখ নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে। আর নিজে নিজে খুলেও যাচ্ছে রে। এটা কিভাবে হতে পারে? আমার মনে হচ্ছে এখানে কেউ নিশ্চয়ই আছে। ওফো গাট্টু, এখানে কেউ নেই। দেখো কত জোরে জোরে হাওয়া দিচ্ছে। হতে পারে এই দরজাটা হাওয়ার জন্য দুলছে। হ্যাঁ, হতে পারে এটা চিঙ্কি। আমি এমনি এমনি ভয় পাচ্ছি। গাট্টু আর চিংকি আবার নিজেদের বল খুঁজতে ব্যস্ত হয়ে গেল। আর ঠিক তখনই গাট্টু নিজের ঘাড়ে কিছু একটা অনুভব করল। আরও চিৎকার করতে আরম্ভ করল। সাপ সাপ সাপ! এই কেউ আমাকে বাঁচাও! এই বাঁচাও বাঁচাও বাঁচাও! ওফো গাট্টু, এটা সাপ না, এটা একটা পাতার ডাল। চিংকি যখনই গাট্টুকে গাছের ডালটা দেখালো, তখনই সে নিজের সাহস ফিরে পেল। আরে হ্যাঁ, এটা তো ডালপালা ছিল। আমি বেকার বেকার ভয় পাচ্ছি। এতক্ষণ ধরে তো এইটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি বুঝলে তবে না। গাট্টুর মনে হলো যে এই কেল্লায় এখন কোনো ভূত ঠুত নেই। গাট্টু এখন বিনা কোনো ভয়ে চিংকির সাথে বল খুঁজতে চলে গেল। কিন্তু খানিকক্ষণ পরেই গাট্টু আর চিংকি যেন কারোর পায়ের আওয়াজ শুনতে পেল। এমন মনে হচ্ছিল
কেউ শুকনো পাতার ওপর পা ফেলে তাদের দিকেই এগিয়ে আসছিল আস্তে আস্তে। গাট্টু, তুমি কি এই আওয়াজটা শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ আমাদের দিকে আসছে। আমারও এটাই মনে হচ্ছে রে। তাহলে 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 চলো এখান থেকে পালাই। গাট্টু আর চিংকি কেল্লার থেকে বাইরে বেরোনোর জন্য খুব জোরে জোরে ছুটতে আরম্ভ করলো, কিন্তু তারা তাও বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিল না। চল চল, আমরা ওই দিকে যাই। না, ওইদিকে নয়, বাইরে বেরোনোর রাস্তা মনে হয় এই দিকে। যখন গাট্টু আর চিংকি বাইরে বেরোনোর রাস্তা খুঁজে যাচ্ছিল, ঠিক তখনই ছন ছন করে চুরির আওয়াজ শোনা গেল কোথা থেকে। আরে, এটা তো চুরির আওয়াজ মনে হচ্ছে রে। এটা মনে হয় ভূত। চলো চলো পালাই। গাট্টু আর চিংকি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল, কিন্তু তারা কোনো মতেই বাইরের কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ দৌড়ানোর পরে তারা এক জায়গায় থেমে দাঁড়িয়ে পড়ল। দুজনেই তারা জোরে জোরে নিঃশ্বাস নিতে আরম্ভ করল। তখনই তারা দূরে কোথা থেকেও একটা ফুসফুস করে আওয়াজ শুনতে পেল। গাট্টু, মনে হয় ভূতটা এখানে চলে এসেছে আর এখন ও কারোর সাথে কথা বলছে। মানে আমাদের এখান থেকেও পালাতে হবে? গাট্টু আর চিংকি কোনো কিছু না ভেবেই দৌড়াতে আরম্ভ করল। অনেকক্ষণ দৌড়ানোর পরে তারা বাইরের রাস্তা খুঁজে পেল। ওই দেখ, বাইরের দিকে যাওয়ার রাস্তা। গাট্টু আর চিংকি যেই কেল্লার থেকে বাইরে বেরোলো, তাদের সামনে দাঁড়িয়েছিল তাদের মাম্মি আর বাবা। গাট্টু, চিংকি, কোথায় চলে গেছিলে তোমরা দুজন? আমরা দুজন ভেতরে ছিলাম, ওখানে মনে হয় একটা ভূত আছে। চলো এখান থেকে পালাই। ডাইনি? আরে তুমি কি করে জানলে? তুমি কি ওকে দেখেছো? দেখতে তো পাইনি, কিন্তু ওর আওয়াজ আমরা শুনতে পেয়েছি। ওর পায়ের আওয়াজ শুনেছি আমরা। ও খুব তাড়াতাড়ি আমাদের দিকে আসছিল। মনে হয় ওর সাথে আরো কেউ ছিল। আমরা ওখান থেকে পালিয়ে গেলাম, কিন্তু তারপরেও চুরির শব্দ পেলাম আমরা। আমরা ওখানে কেউ চলে আসি, কিন্তু আমরা ওর কথা বলার আওয়াজ শুনি। মনে হয় ও কারোর সাথে কথা বলছিল। এইটুকুনি শোনার পরেই গাট্টুর বাবা মা জোরে জোরে হাসতে আরম্ভ করল। গাট্টু আর চিংকি নিজের বাবা মার দিকে হাঁ করে তাকিয়েছিল। মা, বাবা, তোমরা হাসাহাসি করছিলে কেন? আরে হাসিরই তো কথা বাবা, ভেতরে কোনো ডাইনি ঠাইনি ছিল না গো। তাহলে কে ছিল? ওই যে পায়ের শব্দগুলো ছিল না, ওটা আমার আর তোমার বাবার পায়ের শব্দ ছিল। আর যে চুরির ছুন ছুন শব্দ তোমরা শুনেছিলে, সেটা তোমার মায়ের ছিল। আর ওই কথা বলার শব্দ, ওটা আমি আর তোমাদের বাবা কথা বলছিলাম। এখন তোমাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা ভাবলাম যে তোমাদের দুজনকে খোঁজার জন্য আমরা দুজন একটা পদ্ধতি বের করি। এই জন্য আমরা দুজন কথা বলছিলাম। ও, তার মানে ভেতরে কোনো ভূত নেই? না, চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেক সন্ধে হয়ে গেছে। কিন্তু মা, আমার ব্যাটিং তো আমি পেলামই না। এর পরের রবিবার আমরা এখানে আবার আসবো, তুমি তখন ব্যাটিং করে নিও, কেমন? গরমের মরশুম। গরমের বিকেল বেলা গাট্টু আর চিংকি নিজের বন্ধুদের সাথে প্লেগ্রাউন্ডে ফুটবল খেলছিল। যাও চিংকি, তাড়াতাড়ি বল, আমাকে পাস করো। এই নে গাট্টু। চিংকি ফুটবলে একটা জোরে কিক মারে, কিন্তু বান্টি এটা মাঝখানে ধরে নেয়। ভালো চেষ্টা ছিল চিংকি, কিন্তু এই বলটা তো আমার। নে বান্টি, এবার বলটা আমাকে পাস কর। এই নাও গুড্ডি। আরে ওই দেখ, কুলফি কাকু চলে এসেছে। সব বাচ্চারা নিজের খেলা ছেড়ে তখনই কুলফির জন্য দৌড়ায়, আর কুলফি নিয়ে সবাই গ্রাউন্ডে ফিরে এসে বসে যায়, আর কুলফি এনজয় করে। কত ঠান্ডা আর মিষ্টি মিষ্টি, কত ভালো খেতে। এইটা খেতে মজা এসে গেল। হ্যাঁ, সত্যি সব ক্লান্তি দূরে হয়ে গেল। আর এটাকে খাওয়ার পর একদম গরমও লাগছে না, তাই না? হ্যাঁ, একদম ঠিক বললে তুমি গুড্ডি। সবাই নিজের কুলফি এনজয় করে, আর তারপর সবাই নিজের বাড়ি চলে যায়। ঘরে পৌঁছেই গাট্টু চিংকি মাকে খুঁজতে লাগে। মা, মা, তুমি কোথায়? হ্যাঁ বাবা, আমি কিচেনে আছি। যাও তাড়াতাড়ি গিয়ে হাত পা ধুয়ে আসো, আমি তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা আম কাটছি। বা মা, আমরা এখনই আসছি হাত পা ধুয়ে। তারপর গাট্টু চিংকি তাড়াতাড়ি হাত পা ধুয়ে বেরিয়ে আসে, আর টিভি দেখতে দেখতে ঠান্ডা আমের মজা নিচ্ছিল। ঘরে কুলার চলছিল, আর গাট্টু চিংকি একবার একবার করে কুলারের সামনে বসছিল। বাহ, কত মিষ্টি আর রসালো আমগুলো। হ্যাঁ গাট্টু,
একদম ঠিক বলেছিস তুই, এই আম দারুণ মিষ্টি। আচ্ছা চলো সরো চিঙ্কি, এখন কুলারের সামনে বসার সুযোগ আমার। আর 2 মিনিট শুধু বসতে দে না, তারপর সরে যাব। ওহো, তাড়াতাড়ি করো চিঙ্কি, আমিও কুলারের ঠান্ডা হাওয়া খাবো। আয় গাট্টু, এবার তোর সময়। আয় এসে বসে যা কুলারের সামনে। বাহ, কি মজা! এমন গরমকালে কুলারের ঠান্ডা ঠান্ডা হাওয়ার সামনে বসে আম খাওয়ার মজাটাই আলাদা। গাট্টু আর চিঙ্কি খিলখিলিয়ে হাসতে লাগে। সন্ধেবেলায় খুব গরম ছিল, আর গাট্টু আর চিঙ্কির খুব গরমও লাগছিল। এই জন্য ওরা মাকে সুইমিং পুলে জল ভরার কথা বলে। মা, তুমি আমাদের সুইমিং পুলে জল ভরে দাও না, দেখো না কত গরম বাইরে। সুইমিং পুলে স্নান করলে আমাদের দুজনের খুব ভালো লাগবে। হ্যাঁ মা, প্লিজ সুইমিং পুলে তুমি জল ভরে দাও, আমি এই গরমটা আর সহ্য করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বাবা, কেন নয়, এখনই সুইমিং পুল নিয়ে আসছি তোমাদের। মা তখনই গিয়ে ওদের জন্য সুইমিং পুল বানিয়ে দেয়, আর গাট্টু চিঙ্কি নিজের সুইমিং ড্রেস পরে ওর মধ্যে লাফ দিয়ে দেয়। বাহ, কি দারুণ লাগছে, কত ঠান্ডা ঠান্ডা জল এই সুইমিং পুলে। আহা, এমন মনে হচ্ছে যেন সব গরম কোথাও উধাও হয়ে গেছে। গাট্টু সুইমিং পুলে মজা নিচ্ছিল, তখন চিঙ্কি নিজের ওয়াটার গান দিয়ে ওকে আক্রমণ করে। আরে চিঙ্কি, এ কি করলে তুমি? মজা এলো গাট্টু? দেখ, এটা হলো সুপার গান, যেটা তোর গায়ের গরম বের করে দেবে। খুব ভালো তোমার গান। এভাবে দুজনে অনেকক্ষণ ধরে সুইমিং পুলে মজা করে, আর মা ও 2 বাচ্চাকে এভাবে খেলতে দেখে খুব খুশি হয়। কিছুক্ষণ পর মা ওদের দুজনকে ডেকে পাঠায়। গাট্টু চিঙ্কি, অনেকক্ষণ হয়ে গেল জলে, এবার উঠে পড়ো, এতক্ষণ জলে থাকা ভালো নয়, এমনিও সূর্য নেমে গেছে, রাত হতে এলো তো। তো দুজনেই পুল থেকে বেরিয়ে আসে আর কাপড় চেঞ্জ করতে চলে যায়। কাপড় চেঞ্জ করে দুজনেই ব্যালকনিতে বসে নিজের বাবার আসার অপেক্ষা করতে লাগে। রাত হয়ে এসেছিল, আকাশ পুরো পরিষ্কার ছিল। গরমকালে আকাশ পরিষ্কার থাকে বলে তারা পরিষ্কার দেখা যায়, তাই গাট্টু চিঙ্কু সেই তারাই দেখছিল। তখনই বাবা এসে যায়। আরে বাচ্চারা, তোমরা কি আমার অপেক্ষা করছিলে? হ্যাঁ বাবা, আর কি? হ্যাঁ বাবা, তোমাকে অপেক্ষা করা হচ্ছিল। আচ্ছা আচ্ছা। তারপর গাট্টু দৌড়ে গিয়ে বাবার জন্য 1 গ্লাস জল নিয়ে আসে। এই নাও বাবা, জল খাও, তুমি ক্লান্ত হয়ে গিয়ে থাকবে। হ্যাঁ, ক্লান্ত তো হয়ে গেছি বাবা, বাইরে আজকে প্রচুর গরম। আচ্ছা বলো, তোমরা আজকে কি কি করলে? আজ আমরা কুলফি খেলাম, আর গুড্ডি আর বন্টির সাথে ফুটবল খেললাম। হ্যাঁ, আমরা ঠান্ডা ঠান্ডা কুলফি আর মিষ্টি আম খেলাম। তারপর আমরা সুইমিং পুলে খেলি। আজকের দিনটা তো দারুণ ছিল বাবা। আরে বাহ, এটা তো খুবই ভালো কথা, মনে হচ্ছে তোমরা দুজনে খুব আনন্দ করেছো। সবাই এসে যাও, খাবার তৈরি হয়ে গিয়েছে। চলো বাচ্চারা, মা সবাইকে খেতে ডাকছে। তারপর পুরো পরিবার বসে একসাথে খাবার খায়। তখনই বাবার নজর চিঙ্কির ওপর যায়। ও নিজের প্লেট থেকে শসা টমেটো আলাদা আলাদা করে রাখছিল। চিঙ্কি মা, এই তুমি কি করছো? স্যালাড খাচ্ছ না কেন? বাবা, আমার এগুলো একদম ভালো লাগে না খেতে, আমি খাবো না এটা। চিঙ্কি, তুমি কি জানো গরমকালে শসা টমেটো জাতীয় জিনিস আমাদের শরীরের পক্ষে কত ভালো? গরমকালে আমাদের বডির থেকে খুব তাড়াতাড়ি জল চলে যায়, আর আমাদের শরীরে জলের অভাব হতে পারে। তাই আমাদের এমন সবজি খাওয়া উচিত যার মধ্যে অনেক জল থাকবে। এই শসা টমেটোর মধ্যে প্রচুর জল থাকে, তাই আমাদের শরীরের যে জলের চাহিদাটা এটা সেটা পূরণ করে। তাই আমাদের গরমকালে স্যালাড খাওয়া উচিত। হ্যাঁ চিঙ্কি, বাবা একদম ঠিক বলছে। আচ্ছা মা, আচ্ছা বাবা, এখন থেকে আমি রোজ শসা আর টমেটো খাবো। তারপর চিঙ্কি ভালো করে সম্পূর্ণ খাবার খায়, আর সবাই খাবার শেষ করে সোফায় বসে টিভি দেখতে লাগে। তারপর মা সবার জন্য ম্যাঙ্গো শেক বানিয়ে নিয়ে আসে। ওয়াও মা, ম্যাঙ্গো শেক দারুণ হবে। আরে বাহ, আজকে ডেজার্টে তো ম্যাঙ্গো শেক আছে, এটাকেই বলে তো আসল ডেজার্ট, তাই না? চলো আর কথা বলে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি খেয়ে নাও। বা মা, এটা কত টেস্টি হয়েছে, মজা এসে গেল। সত্যি, গরমকালে আমের থেকে ভালো আর কিচ্ছু হয় না।
হ্যাঁ বাচ্চারা, এই ম্যাঙ্গো শেক তো খুবই টেস্টি। মা, কালকেও আমাদেরকে ম্যাঙ্গো শেক বানিয়ে খাইও, আর তারপরের দিনও, তারপরের দিনও আমাদেরকে খাইও। গাট্টুর কথা শুনে সবাই হাসতে লাগে আর গাট্টু ওদের সাথে হাসতে লাগে। হ্যাঁ বাবা, কেন নয়, আমি রোজ তোদের জন্য এভাবে টেস্টি টেস্টি ম্যাঙ্গো শেক বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? সামার ক্যাম্প। আজ যখন গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি এলো, তখন ওদের চেহারায় আলাদাই চমক ছিল। মাও ওদের চকচকে চেহারাকে দেখলো আর ওদের জিজ্ঞেস করলো, আরে গাট্টু চিঙ্কি, আজ তো তোমরা দুজনে একটু বেশি খুশি মনে হচ্ছে। গাট্টু আর চিঙ্কি নিজেদের স্কুল ব্যাগ স্টাডি টেবিলে রাখলো আর খুব এক্সাইটেড হয়ে মাকে নিজেদের খুশির কারণ জানালো। মা, আজকে স্কুলে আমাদের ক্লাস টিচার অ্যানাউন্স করলো যে এই ফ্রাইডে আমাদেরকে সামার ক্যাম্পে নিয়ে যাবে। আর এই সামার ক্যাম্পটা লোনাভলাতে হবে। আরে বাহ, সামার ক্যাম্প! সেখানে তো খুব মজা হয় আর অনেক নতুন অ্যাক্টিভিটিসও হয়। কিন্তু কতদিনের জন্য তোমরা লোনাভলা যাবে? সামার ক্যাম্প 3 দিনের জন্য মা, ফ্রাইডে টু সানডে। আর স্কুলে স্পেশাল বাস অ্যারেঞ্জ করেছে আমাদের লোনাভলা নিয়ে যেতে আর নিয়ে আসতে। আমি তো আজ পর্যন্ত শুধু স্কুল পিকনিকই দেখেছি। সামার ক্যাম্প যাওয়ার তো প্রথমবার সুযোগ হয়েছে। স্কুল ডেজের সময় সামার ক্যাম্প যাওয়া মানে আমাদের ওভারঅল গ্রোথ আর লার্নিং এর জন্য ভালো। তোমরা দুজনে খুব এনজয় করবে। রাতে ডিনারের সময় গাট্টু আর চিঙ্কি বাবাকেও সামার ক্যাম্পের বিষয়ে জানালো। আর বাবাও গাট্টু আর চিঙ্কিকে সামার ক্যাম্পটা অ্যাটেন্ড করার জন্য খুব উৎসাহিত করলো। ফ্রাইডে সকালে সব বাচ্চারা এক্সাইটেড হয়ে স্কুলে পৌঁছালো। ওখানে আগের থেকেই স্পেশাল বাসেস লেগেছিল, যেটা করে তারা লোনাভলা যাবে। সব বাচ্চারা আর তাদের সাথে 4টে স্কুল টিচাররা নিজেদের ব্যাগস বাসে রাখলো আর লোনাভলার দিকে গেল। কিছুক্ষণের মধ্যেই বাসটা শহর ছেড়ে হাইওয়ের উপরে যেতে শুরু করলো আর ভেতরে বাচ্চারা অন্তাক্ষরী খেলতে শুরু করলো। সব ছেলেরা একটা টিম বানালো আর গার্লসদের আরেকটা টিম। দুদিকেই খুব ভালো সিঙ্গাররা ছিল আর অন্তাক্ষরীতে সবাই খুব মজা করছিল। দেখতে দেখতে বাস পাহাড়ি এরিয়ায় এসে গেল আর দূর অব্দি শুধু পাহাড় আর গভীর খাদ চোখে পড়লো। আরে বাহ, এই দৃশ্যটা তো খুব ভালো। কত উঁচু উঁচু পাহাড়গুলো, তারপরে ওইদিকে খাদও আছে। আমার তো দেখলেই মাথাটা ঘুরতে শুরু করে। তুমি ওইদিকে বেশিক্ষণ দেখো না চিঙ্কি, যখন খাদ আসবে। পাহাড়ের উপরে ঘোরানো রাস্তা দিয়ে হয়ে বাস লোনাভলার দিকে চলতে যাচ্ছিল। এবার বাচ্চারা অন্তাক্ষরী খেলা ছেড়ে বাইরের দৃশ্য উপভোগ করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই লোনাভলার সেই রিসর্ট এসে যায় যেখানে সামার ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল। সব বাচ্চারা বাস থেকে নামে আর একটা বড় হোর্ডিং এর কাছে দাঁড়িয়ে পড়ে। ওই হোর্ডিং এ লেখা ছিল, ওয়েলকাম টু দ্য সামার ক্যাম্প। সামার ক্যাম্পের দায়িত্ব স্পোর্টস টিচার মিশ্রা স্যারের ছিল। উনি বাচ্চাদেরকে বললেন, বাচ্চারা, এই রিসর্টেই তোমাদের সামার ক্যাম্প অ্যারেঞ্জ করা হয়েছে। এই পুরো ক্যাম্পে আমাদের চিফ ইন্সট্রাক্টর হবে মিস্টার রবীন্দ্র সাঠে। একটা বড় গোঁফ আর অনেক পার্সোনালিটিওয়ালা মিস্টার রবীন্দ্র সাঠে সামনে এসে মিস্টার স্যারের সাথে হাত মেলায়। হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু দ্য সামার ক্যাম্প। এই সামার ক্যাম্পে আমরা তোমাদের জন্য এমন অ্যাক্টিভিটিস প্ল্যান করেছি যে তোমাদের মজাও আসবে আর কিছু নতুন শিখতেও পারবে। সাথে স্যার নিজে মিলিটারি ট্রেনিং নিয়েছিল আর ওনার ফিটনেস আর ট্রেনিং এর ধরন খুব আলাদা ছিল। সব থেকে আগে উনি বাচ্চাদেরকে রক ক্লাইম্বিং এ নিয়ে যান। রিসর্টে গাছের পেছনে একটা বড় পাহাড় ছিল। বাচ্চারা, আমাদেরকে এই পাহাড়টাতে চড়তে হবে, যেখানে ছোট গাড্ডা আর কিছু পাথরও তোমরা পাবে, যেটাই পা রেখে তোমরা উপরের দিকে চড়তে পারবে। আরে হেলমেট আর দড়িটা কিসের জন্য? এই হেলমেট আর দড়িটা আমাদের সুরক্ষার জন্য। যদি মাঝখানে কারোর পা পিছলে যায় তো দড়ি দিয়ে বেঁধে থাকার কারণে সে পড়বে না। বুঝেছি। আপনারা ভালো করে দেখবেন যে আমি কেমন করে উপরে যাই। সাথে স্যার নিজের স্ফূর্তি দেখিয়ে পাথরের উপরে পা রেখে আর ব্যালেন্স রেখে পাথরের উপরে নিজেকে টানলো আর দেখতে দেখতে পাহাড়ের উপরে পৌঁছে গেল। এরপর এক এক করে সব বাচ্চারা সেফটি গিয়ার আর হেলমেট পরে রক ক্লাইম্বিং করলো। রক ক্লাইম্বিং করার পরে কমান্ডো নেট ক্লাইম্বিং এর জন্য গেল। ওখানেও সাথে স্যার সবাইকে বেসিক টেকনিক শেখালো আর এক এক করে সব বাচ্চারা কমান্ডো নেট ক্লাইম্বিং এর মজা নিল। আরে, এই নেট ক্লাইম্বিং এ আমার তো স্পাইডারম্যানের মতন লাগছে।
আরে এই অ্যাক্টিভিটিটা তো খুবই মজার। রক ক্লাইম্বিং আর কমান্ডো নেট ক্লাইম্বিং এর পরে সব বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছিল। সবাই রিসর্টে নিজের নিজের রুমে গিয়ে 2-3 ঘন্টা আরাম করলো আর নিচে ডিনারের জন্য ডাইনিং হলে এলো। ডিনারের পরে মিস প্রেরণা একটা মিউজিক ওয়ার্কশপ কন্ডাক্ট করলো। অডিটোরিয়ামে বসে উনি সব বাচ্চাদেরকে মিউজিকের বেসিক নলেজ দিলেন। এখন আমি তোমাদের সবাইকে মিউজিকের নোটস আর পিচের সম্বন্ধে বলবো। চিঙ্কি আর ওর মতন আরো বন্ধুদের এই ওয়ার্কশপে খুব মজা হচ্ছিল, কারণ মিউজিক ওদের হবি ছিল। ওয়ার্কশপের পরে মিস প্রেরণা সব স্টুডেন্টদেরকে নিয়ে বাইরে গার্ডেনে এলো, যেখানে ক্যাম্প ফায়ার চলছিল। সব স্টুডেন্ট আর টিচাররা ওই ক্যাম্প ফায়ার আশেপাশে বসে পড়লো। ঠান্ডাতে আগুনের চারিদিকে বসতে কতটা ভালো লাগে না? আমি তো মুভিজে ক্যাম্প ফায়ার দেখেছিলাম, কিন্তু প্রথমবার এখানে এক্সপিরিয়েন্স করে খুব ভালো লাগছে। তারপর মিস প্রেরণা মিউজিক ওয়ার্কশপে যা যা অ্যাক্টিভিটি হয়েছিল তার উপরে বেস করে কিছু স্টুডেন্টদের সিলেক্ট করলো মিউজিক কম্পিটিশনের জন্য, যেখানে ওদের ডিফিকাল্ট নোটস আর পিচ গেয়ে শোনাতে হয়েছিল। ওই 5টা স্টুডেন্টের মধ্যে চিঙ্কিও ছিল। অল দি বেস্ট চিঙ্কি, আমি জানি যে তুমি খুব ভালো পারফর্ম করবে। চিঙ্কি পুরো মন দিয়ে নিজের গানটা গাইলো, আর ওর ট্যালেন্টে মিস প্রেরণা খুব ইমপ্রেস হয়ে গেল। কম্পিটিশনের শেষে চিঙ্কিকে বেস্ট সিঙ্গার ডিক্লেয়ার করলো আর ওকে একটা মেডেল দিল। সবাই চিঙ্কির জন্য হাততালি দিল। সামার ক্যাম্পের দ্বিতীয় দিনেও অনেকগুলো অ্যাক্টিভিটি হলো, যেটা বাচ্চারা প্রথমবার এক্সপিরিয়েন্স করলো। সব থেকে আগে সকাল সকাল সাথী স্যার সব স্টুডেন্টদের একটা লেকে নিয়ে গেল। পাহাড়ের মাঝখানে ঝিলের জলটা খুব সুন্দর দেখতে লাগছিল, আর ঝিলের বাইরে অনেকগুলো কায়াক রেখেছিল। বাচ্চারা সবাই এই সেফটি জ্যাকেটটাকে পরে নাও, তারপরে এই কাইপিং চালানোর টেকনিকটাকে দেখো। সাথী স্যার নিজে ডেমনস্ট্রেট করে দেখালো কায়াকের পেডলিং কিভাবে করতে হয়, যেটা দিয়ে কায়াক সামনে, পেছনে, ডান দিক কিংবা বাঁ দিক যায়। তারপর অনেকগুলো স্টুডেন্ট কায়াক নিয়ে লেকের ভেতরে চলে গেল। গাট্টু আর চিঙ্কি শুরুতে একটু ভয় পেল, কিন্তু একবার যখন কনফিডেন্স এসে গেল তখন দুজনে মিলে খুব আনন্দে কায়াক চালালো। লেক থেকে যখন সব স্টুডেন্টরা ফেরত এলো, মিশ্রা স্যার একটা নতুন অ্যানাউন্সমেন্ট করলো। বাচ্চারা, আমি নিশ্চিত যে তোমরা কায়াকিং এ খুব মজা করেছো। হ্যাঁ স্যার। ভেরি গুড। আমরা আপনাদের জন্য 3টে আলাদা আলাদা ওয়ার্কশপ রেখেছি: অ্যাক্টিং, ক্লে মডেলিং, কুকিং। যার যেইটাতে যাওয়ার ইচ্ছা আছে তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারে। প্রত্যেকটা ওয়ার্কশপের জন্য আমরা এক্সপার্টসদের ডেকেছি। গাট্টুর তো প্রথম থেকেই অ্যাক্টিং এর খুব শখ, তাইও অ্যাক্টিং ওয়ার্কশপ সিলেক্ট করলো। ওয়ার্কশপের ইনস্ট্রাক্টর মিস্টার পুনিত সাহানি ছিল, যে মুম্বাইয়ের পৃথ্বী থিয়েটারে অনেকগুলো প্লেস করেছিল। ওনার থেকে গাট্টু অ্যাক্টিং আর ডায়লগ ডেলিভারি শিখলো। অন্যদিকে চিঙ্কি ক্লে মডেলিং এ খুব শখ ছিল। ও ওয়ার্কশপের শেখা টিপ থেকে খুব সুন্দর সুন্দর ক্লে টয়েস বানালো। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। আজ ছিল সামার ক্যাম্পের শেষ দিন। ব্রেকফাস্টের জন্য যেই বাচ্চারা ডাইনিং হলে এলো, ওইখানে গাট্টু আর চিঙ্কির জন্য একটা বড় সারপ্রাইজ ছিল। সামনে মা আর বাবা দাঁড়িয়ে ছিল। আরে বাবা মা, তোমরা এখানে? আজ সানডে ছুটি ছিল, তাই আমরা ভাবলাম আমরাও লোনাভলা চলে আসি। যেই তোমাদের সামার ক্যাম্পটা শেষ হবে, পুরো ফ্যামিলি একটা লং ড্রাইভের আনন্দ করে বাড়ি ফেরত যাব। এইটা তো খুবই ভালো আইডিয়া। চিঙ্কি আর গাট্টু বাবা আর মাকে সামার ক্যাম্পের সব অ্যাক্টিভিটির কথা জানালো। চিঙ্কি ওদের নিজের মেডেলও দেখালো, যেটাও মিউজিক কম্পিটিশনে জিতেছিল। এইসব দেখে বাবা আর মা খুব খুশি হলো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।